আসসালামু আলাইকুম। আইএলটিএস রিডিং মডিউলে ইনফরমেশন ম্যাচিং বা প্যারাগ্রাফ ম্যাচিং এই টাইপের প্রশ্নটা অত্যন্ত কমন। বিশেষ করে প্যাসেজ টুতে প্রায় সময় এই প্রশ্নটা পাওয়া যায়। তো আমি প্রায় সময় এই প্রশ্ন নিয়ে আলোচনা করেছি, ইউটিউবে ভিডিও দিয়েছি, পেজে ভিডিও দিয়েছি। আমি আজকে আপনাদেরকে আরেকবার একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে বোঝানোর চেষ্টা করছি যে এই ইনফরমেশন ম্যাচিং বা প্যারাগ্রাফ ম্যাচিংটা আপনি কিভাবে কারেক্ট আনসার দিতে পারবেন। এখন আমাদের স্টুডেন্টের যে সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে কি, স্টুডেন্টরা প্যাসেজকে বেশি গুরুত্ব দেয় কিন্তু প্রশ্নে কি আছে প্রশ্নটা বোঝার চেষ্টা করে না। তো আমি একজন টিচার হিসেবে আমি যদি প্রশ্ন বুঝি না, আমার পক্ষে কিন্তু আনসার কারেক্টলি দেওয়া সম্ভব না। আমরা শুধুমাত্র ট্রিক্স ট্রিক্স ট্রিক্স, এই যে অনেক সময় আমাদের চোখের সামনে কিন্তু অনেক পেজ আসে, পেজ আমি বলছি না সব টিচার খারাপ, অনেক টিচার ভালো, কিন্তু কিছু টিচার আছে ব্যবসার জন্য শুধুমাত্র ট্রিক্সটাই স্টুডেন্টকে শেখায়, কিন্তু ট্রিক্স দিয়ে আপনি কয়টা প্রশ্ন উত্তর দিতে পারবেন? ট্রিক্সের চেয়ে বড় জিনিস হচ্ছে কি আপনি প্রশ্নটা বোঝার জন্য একটু ব্যবস্থা চেষ্টা করেন যে প্রশ্ন আসলে কি চাচ্ছে আপনার কাছে। আচ্ছা, প্রথম যে গুরুত্বপূর্ণ বিষয় ইনফরমেশন ম্যাচিং বা প্যারাগ্রাফ ম্যাচিং আসলে কি। ইনফরমেশন ম্যাচিং বা প্যারাগ্রাফ ম্যাচিং এই বিষয়টা হচ্ছে কি, এখানে যে 15টা স্টেটমেন্ট দেওয়া আছে, এই স্টেটমেন্টটা হুবহু কোথায় আছে সেটা বের করতে আপনাকে বলে নাই। আপনাকে বলেছে এখানে যে তথ্যটা দেওয়া আছে এই তথ্যগুলো কোন প্যারাগ্রাফে দেওয়া আছে। তো আমি দেখেন 19 নম্বর বইয়ের 2 নম্বর টেস্টের 2 নম্বর প্যাসেজ নিয়েছি। ওকে, এখানে এ থেকে এফ পর্যন্ত ABCDEF 6টা প্যারাগ্রাফ আছে। এই 6টা প্যারাগ্রাফ থেকে আপনাকে বলতে হবে কোন প্যারাগ্রাফের আনসার কোথায় আছে, মানে কোন প্যারাগ্রাফে এই তথ্যগুলো আছে। আবার 14 নম্বর প্রশ্নের উপর লেখা আছে NB ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স, অর্থাৎ কোনো না কোনো প্যারাগ্রাফে একাধিক আনসার থাকবে। এখন একটু মনোযোগ দিয়ে যদি আমরা দেখি প্রশ্নগুলো পড়ে, এখানে 5টা প্রশ্ন আছে। তো আমি তো মূলত আলোচনা কাদেরকে নিয়ে করি, আমি সবসময় বলি যে আমার আলোচনাটা হচ্ছে কি যাদের টার্গেট হচ্ছে গিয়ে এভারেজ ধরুন 5.5 থেকে 6.5 পর্যন্ত, তাদেরকে নিয়ে আমি একটু আলোচনা করি, 6.5 তাদের জন্য। তো 5টার মধ্যে একটা তো ভুল হতেই পারে, আপনি কান্নাকাটি করতে লাভ নেই, কারণ এই প্রশ্নটা খুব সহজ প্রশ্ন না। এখন এই যে 14 থেকে 18 পর্যন্ত প্রশ্ন, আমি প্রশ্নগুলো প্রথমে পড়ে শোনাই। দেখবেন অনেক স্টুডেন্ট এই প্রশ্নের অনুবাদই বুঝতেছে না, প্রশ্ন কি চাচ্ছে সেটা বুঝারই চেষ্টা করছে না, লাভ দিয়ে সে একটা দুইটা ওই ওয়ার্ডের কিওয়ার্ড ধরে প্যাসেজে লাফালাফি করে গিয়ে ওইখান থেকে উত্তর দেওয়ার চেষ্টা করছে, কিন্তু উত্তর হচ্ছে না। 14 নম্বর প্রশ্ন বলছে রেফারেন্স টু টু কেমিক্যাল কম্পাউন্ডস হুইচ ইম্প্যাক্ট অন পারফরমেন্স। রেফারেন্স টু টু কেমিক্যাল কম্পাউন্ডস, তাহলে এখানে টু কেমিক্যাল কম্পাউন্ডস দুইটা রাসায়নিক পদার্থ, হুইচ ইম্প্যাক্ট অন পারফরমেন্স যেটা কি করে পারফরমেন্স বা কারো দক্ষতা, এখানে খেলাধুলা নিয়ে আলোচনা হচ্ছে, খেলায় যে তার পারফরমেন্স সেটার উপরে প্রভাব বিস্তার করে। এখন দেখেন এই উত্তরটা কোথায় থাকবে, এভাবে লাইন বাই লাইন থাকবে যে টু কম্পোনেন্টস এরকম থাকবে? নো, এটা এমন একটা প্যারাগ্রাফে আনসার হবে যে প্যারাগ্রাফে দুইটা রাসায়নিক পদার্থ নাম থাকবে যেটা পারফরমেন্সের উপরে প্রভাব বিস্তার করে। আপনি সম্পূর্ণ প্যাসেজটা পড়ে দেখবেন একমাত্র একটা প্যারাগ্রাফ আছে যে প্যারাগ্রাফে দুইটা কেমিক্যাল নিয়ে কথা বলেছে, আর কোনো প্যারাগ্রাফে দুইটা কেমিক্যাল নিয়ে কোনো আলোচনা নাই। আমি একটু সংক্ষিপ্ত আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যদি আমার ফুল ক্লাস করানো এখানে আসলে বিষয় না, উদ্দেশ্য না। এই দেখেন প্রোডাকশন অফ অ্যাড্রেনালিন এন্ড কর্টিসল, এই দেখেন দুইটাকে বলা হচ্ছে স্ট্রেস হরমোন, এই দুটো হচ্ছে গিয়ে স্ট্রেস হরমোন। এখন কিছু আইএলটিএস এর ক্ষেত্রে আমাদের কিছু বাস্তবিক জ্ঞানের তো দরকার আছে। হরমোনটা আসলে কি, হরমোন হচ্ছে গিয়ে রাসায়নিক পদার্থ যেটা মানুষের শরীরের ভিতরে থাকে, বিভিন্ন কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। এই হচ্ছে গিয়ে অ্যাড্রেনালিন এবং কর্টিসল, এই দুইটা রাসায়নিক পদার্থ। আর কোনো এরকম দুইটা রাসায়নিক পদার্থ নিয়ে কোনো প্যাসেজের কোনো অংশে কথা বলেনি। তো সহজে দেখেন উত্তরটা পাওয়া গেছে। এখন উত্তরটা কেন কিভাবে সহজে পেলাম, উত্তরটা সহজে পাওয়ার কারণটা হচ্ছে গিয়ে প্রশ্ন বুঝতে পারছে, প্রশ্ন বলছে দুইটা কেমিক্যাল, দুইটা কেমিক্যাল, আপনি সব প্যাসেজ দ্রুত গাটাগাটি করে আসেন, মানে ফুল প্যাসেজ দেখবেন কোথাও এরকম নাই। পরবর্তী প্রশ্ন আসেন, এক্সাম্পল অফ স্ট্র্যাটেজিস। তাহলে এমন একটা প্যারাগ্রাফে অন্তত দুইটা স্ট্র্যাটেজি নিয়ে কথা বলতে হবে, কারণ এক্সাম্পলস বলেছে ফর মিনিমাইজিং দ্য ইফেক্টস অফ স্ট্রেস, স্ট্রেস এর প্রভাব কমানোর জন্য কোন কোন স্ট্র্যাটেজি ব্যবহার করা হচ্ছে, উদাহরণ মানে কয়েকটা নাম থাকতে হবে, একটা যদি উদাহরণ থাকে তাহলে আনসার হবে না। এই প্রশ্ন ধরলাম একটু কঠিন, কিন্তু প্যাসেজ পড়লে তো আপনি পাবেন, তাই না? এটাকে বাদ দিলাম।
16 নম্বর প্রশ্ন, হাউ এ স্পোর্টস পারসন অ্যাকাউন্টেড ফর দেয়ার ওন এক্সপিরিয়েন্স অফ স্ট্রেস। এই প্রশ্নটা একদম সহজ। হাউ এ স্পোর্টস পারসন তার মানে এখানে বলছে একজন খেলোয়াড় অ্যাকাউন্টেড বর্ণনা করেছে দেয়ার ওন এক্সপিরিয়েন্স অফ স্ট্রেস। ওন এক্সপিরিয়েন্স বলেছে না, তার নিজের অভিজ্ঞতা। এখন আমি আপনাদেরকে বলি, এটা এমন একটা প্যারাগ্রাফে আনসার হবে যে প্যারাগ্রাফে একজন ব্যক্তির নাম উল্লেখ থাকতে হবে, কারণ উনি ওনার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স দিচ্ছেন। প্রথম শর্ত হচ্ছে এখানে একজন ব্যক্তি থাকতে হবে, দ্বিতীয় হচ্ছে উনি ওনার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করতে হবে স্ট্রেস সম্পর্কে। এখন আপনি যদি প্যাসেজটা খুলেন দেখবেন এ এবং সি তে ইমা নামে একজন ব্যক্তি আছে, আর কোনো প্যারাগ্রাফে কোনো ব্যক্তির নাম নাই। তাহলে উত্তর যদি আপনি ভুলও দেন, হয় এ অথবা সি দিতে হবে, কারণ অন্য কোনো জায়গায় কোনো ব্যক্তির পার্সোনাল বা কোনো ব্যক্তির নামে ব্যাখ্যা দেওয়া নাই। এখন আমি অল্প সময়ে আপনাদেরকে ক্লোজ করে দিচ্ছি যে এটা বুঝবো কিভাবে বা ওই সিটা বুঝবো কিভাবে। দেখেন সিতেও কিন্তু স্ট্রেস নিয়ে কথা হয়েছে। এই যে ইমা, উনি ওনার স্ট্রেস নিয়ে ব্যাখ্যা দেওয়া আছে এখানে, এই যে এখানে এর আগে এই প্যাসেজের এখানে মানে এই প্যারাগ্রাফের এতটুকু পর্যন্ত ওনার এই ইমান নিয়ে কোনো কথা নাই, এখানেও দেওয়া আছে। আবার আমি যদি একটু উপরে যাই, এতেও ইমান নিয়ে কথা আছে, যে ইমান নিয়ে কথা আছে। এখন আনসারটা স্ট্রেস নিয়ে বেশি কথা সিতে বলেছে, কিন্তু আনসার হবে এ। কেন জানেন? কারণ উনি কিন্তু দেখেন এই যেটা এর মধ্যে উনি ওনার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করেছেন, নিজের মুখে ব্যাখ্যা দিয়েছেন, ওনার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন নিজের মুখে। কিন্তু সিতে রাইটার এই যে এসেটা লিখেছে, এই প্যাসেজটা যে লিখেছে উনার ব্যক্তিগত, উনি ওনার মতো করে ব্যাখ্যা দিয়েছেন। সুতরাং স্টুডেন্টরা কনফিউশনে পড়বে। কেন কনফিউশনে পড়বে জানেন? প্রশ্নটা ভালো করে সে বুঝতেছে না। প্রশ্নে বলেছে স্ট্রেস সম্পর্কে ব্যক্তিগত মতামত, নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা। এখানে কিন্তু উনি বলেছেন she later attributed to the accumulation of the excitement and the buzz। তাহলে এখানে উনি কি করেছেন? উনার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করেছেন। কিন্তু সিতে উনার এখানে দেখেন, পরে দেখেন উনি কোথাও লেখা নাই যে উনি নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন। ওটা রাইটার ব্যাখ্যা দিচ্ছেন যে কেন উনার ওই উইম্বলডন থেকে উনি মানে একটা টুর্নামেন্ট থেকে নিজেকে নিজে বাদ দিয়ে দিলেন, ওটা ব্যাখ্যা করেছেন। কিন্তু উনি ওনার ব্যক্তিগত ফিলিং, ইমার ব্যক্তিগত ফিলিং এখানে উল্লেখ নাই। সো প্রশ্নটা আগে বলা করে বুঝতে হবে। ঘুরে ফিরে আনসারটা হচ্ছে কি প্রশ্নের মধ্যে। আরো প্রশ্ন দেখাই আপনাদেরকে। আচ্ছা, স্টাডি রেজাল্টস ইন্ডিকেটিং লিঙ্কস বিটুইন স্ট্রেস রেসপন্স এন্ড পারফরমেন্স। তাহলে স্ট্রেস রেসপন্স এন্ড পারফরমেন্সের সম্পর্ক, এইটা নিয়ে আলোচনা। এখন আপনি যদি প্যাসেজটা খুলেন, প্রত্যেক প্যাসেজে তো স্ট্রেসের সাথে, স্ট্রেস রেসপন্সের সাথে পারফরমেন্সের আলোচনা করবে না। আবার আরেকটা কথা হচ্ছে এখানে স্টাডি নিয়ে কথা হতে হবে, স্টাডি। সো আপনি যদি এখন প্যাসেজগুলো খুলেন, প্রত্যেক প্যাসেজে স্টাডি নিয়ে কথা হয় নাই। আবার প্রত্যেক প্যাসেজে স্ট্রেস এর সাথে ওই পারফরমেন্সের সম্পর্ক নিয়ে আলোচনা হয় নাই। এখন যে যে প্যারাগ্রাফে স্ট্রেসের সাথে ইয়ের সম্পর্ক দেখাইছে, ওই পারফরমেন্সের 2-3টা প্যাসেজে দেখানো হয়েছে সম্ভবত। আমি এখন অল্প সময় আপনাদেরকে, আমার মূল উদ্দেশ্য কিন্তু পুরো ক্লাস করানো না, জাস্ট একটা ওভারভিউ আইডিয়া দেওয়া। আপনি দেখবেন স্টাডিতে কি কি উল্লেখ করা আছে বা স্টাডি নিয়ে কথা বলেছে কোন জায়গায়। এক জায়গায় দেখবেন স্ট্রেস এবং পারফরমেন্স নিয়ে কথা হলো, রিসার্চ নিয়ে কথা নাই। স্টাডি মানে তো রিসার্চ। আরেক জায়গায় দেখবেন রিসার্চ নিয়ে কথা আছে কিন্তু স্ট্রেস রেসপন্স এবং পারফরমেন্সের সম্পর্ক নিয়ে কথা নেই। যখন দেখবেন স্টাডি এবং স্ট্রেস রেসপন্স উভয়টা নিয়ে কথা বলেছে যে প্যারাগ্রাফে, ওইটাই হবে আনসার। ধরে নিলাম 70 নম্বর প্রশ্ন কঠিন। আমি তো আগেই বলেছি যাদের টার্গেট 5.5 থেকে 6.5 প্যারাগ্রাফ ম্যাচিং সবগুলো তার কারেক্ট হবে, এটা আমি বলছি না। আমরা তো বলি না স্টুডেন্টদেরকে যে আমার লেকচার শুনে আপনি সবগুলো কারেক্ট করে ফেলবেন, সম্ভবই না। আচ্ছা, 18 নম্বর প্রশ্ন দেখেন, মেনশন অফ পিপল হু ক্যান ইনফ্লুয়েন্স হাউ অ্যাথলেটস পারসিভ দেয়ার স্ট্রেস রেসপন্স। তাহলে বলতেছে মেনশন অফ পিপল, পিপল প্লুরাল। তাহলে এমন একটা প্যারাগ্রাফে আনসার যেখানে কয়েকজন পিপলের নাম থাকতে হবে, মানে কয়েকজন মানুষের নাম থাকতে হবে। হু ক্যান ইনফ্লুয়েন্স হাউ অ্যাথলেটস পারসিভ দেয়ার স্ট্রেস রেসপন্স। একজন খেলোয়াড় তার স্ট্রেসটাকে সে কিভাবে কমাবেন, এই বিষয়ে কে কে হেল্প করতে পারবে, এটার একটা আলোচনা কোন প্যারাগ্রাফে আছে। তার মানে এমন একটা প্যারাগ্রাফে আনসার থাকবে যে প্যারাগ্রাফে কয়েক মানুষের নাম উল্লেখ থাকতে হবে যারা খেলোয়াড়দেরকে স্ট্রেস সমাধানের জন্য হেল্প করবে। তাহলে আপনি যদি প্যাসেজগুলো ঘুরে আসেন দেখবেন এক প্যারাগ্রাফে কয়েকজন হেল্পারের নাম থাকবে না। অন্তত মানে একটা মাত্র প্যারাগ্রাফ আছে যে প্যারাগ্রাফে একাধিক ব্যক্তির নাম বলেছে। যেমন ধরেন এখানে দেখেন কোচ, প্যারেন্টস এবং সাইকোলজিস্ট। এই দেখেন এখানে একটু পড়লেই পেয়ে যাবেন যে তারা
কি করছে? আপনাকে স্ট্রেস কমানোর জন্য হেল্প করছে। আমি বলছি, আমি তো উত্তর জানি আগে থেকে, এখানে মিথ্যা বলার কিছু নেই। প্রত্যেকজন একজন প্রফেসরও কিন্তু কি করেন, আগে স্টাডি করে এসে পড়ান। তো যে স্টাডি করে আসে তার জন্য চাপটা সহজ। তো আপনি বলতে পারেন যে স্যার তো আপনি তো উত্তর জানেন, আপনি তো আগে থেকেই প্রিপারেশন নিয়ে এসে পড়াচ্ছেন। এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। আমি তো বলছি না যে আপনাকে শর্টকাট ট্রিক্স দিব, আপনি বিনিময়ে পাঁচটা পাঁচটা কারেক্ট করবেন। পাঁচটা কারেক্ট করার দরকার নেই, আমার তিনটে কারেক্ট করতে হবে। তিনটে প্রশ্ন সহজে বোঝা যাচ্ছে, এই তিনটাকে আগে লুফে নেন। বাকি যে দুইটা আছে, বাকি দুইটাকে একটু শ্রম দিয়ে আপনি বের করেন। আর বের করতে না পারলে আনুমানিক আনসার দেন, মনে হচ্ছে এখানে আনসার, যেটা মনে হয় সেটা আনসার দিয়ে চলে যান। কারণ আপনি পাঁচটাকে যদি সমান গুরুত্ব দিতে যান তাহলে প্রচুর সময় ব্যয় হবে, আপনার 5.5ও নাও আসতে পারে। সো আপনাদেরকে যেটা আমি বুঝাতে চাচ্ছিলাম, প্যারাগ্রাফ ম্যাচিং, আপনি প্রশ্নটা বুঝেন, প্রশ্ন কি চাচ্ছে সেটার দিকে আপনি একটু নজর দেন। প্রশ্ন আপনার কাছে কি চাচ্ছে সেটা আপনি নজর দেন। এখানে যদি পাঁচটা প্রশ্ন যদি আপনি উদ্দেশ্যটা বুঝতে পারেন, অনেকে স্টেটমেন্ট খুঁজে, মানে ওয়ার্ড খুঁজে, যেমন ধরেন এই রেসপন্স খোঁজার চেষ্টা করে, স্ট্রেস খোঁজার চেষ্টা করে। পুরো চ্যাপ্টারটাই স্ট্রেস নিয়ে, পুরো চ্যাপ্টার দেখবেন স্ট্রেস ভরপুর আছে। সো আপনি এভাবে ওয়ার্ড যদি খুঁজেন, সিনোনিম খুঁজেন, তাহলে হবে না কিন্তু। কারণ এই যে ধরেন এখানে যে পারফরমেন্স নিয়ে কথা হচ্ছে, দেখা গেল যে প্রত্যেকটা প্যারাগ্রাফে মনে হচ্ছে যে এই 17 নম্বর প্রশ্নের আনসার। সো আমার মূল সামারি হচ্ছে গিয়ে এইটা, প্যারাগ্রাফ ম্যাচিং এ যদি ধরেন 60টা প্রশ্ন আছে, দুইটা বাদ দিয়ে দিন, 60টার মধ্যে 5টাকে কারেক্ট করার চেষ্টা করুন। প্রশ্নগুলো পড়েন, দেখবেন কিছু প্রশ্ন এমনিতেই মনে হয় সহজ, যেমন এখানে 14 নম্বর পানির মতো সহজ মনে হচ্ছে। এখন কেমিক্যাল দেখেন, অনেক স্টুডেন্ট আছে না যারা কেমিক্যাল ওয়ার্ড বাই ওয়ার্ড ওই কিওয়ার্ড ধরে খুঁজে। প্যারাগ্রাফ ম্যাচিং এ আপনি কিওয়ার্ড ধরতে যাবেন না। প্যারাগ্রাফ ম্যাচিং এ আপনি দেখবেন কি মেসেজ, প্রধান মেসেজ। কেন? ধরুন আপনি 14 নম্বর প্রশ্নের আনসার খুঁজতে যাচ্ছেন টু কেমিক্যাল কম্পাউন্ডস, কেমিক্যাল ওয়ার্ডটাই তো প্যাসেজে নাই। প্যাসেজটা ঘাটাঘাটি করে দেখেন কেমিক্যাল ওয়ার্ডটাই নাই, তাহলে আপনি যে কেমিক্যালটাকে নিছেন, কেমিক্যাল তো একটা সুন্দর একটা ওয়ার্ড, এটা তো স্বাভাবিক প্যাসেজে থাকার কথা নাই। কেমিক্যালের বদলা দেওয়া আছে হরমোন, হরমোন একটা কেমিক্যাল। এইটা হচ্ছে কি আপনার কমন সেন্সের বিষয়। সো লাস্ট কথা বলি, প্যারাগ্রাফ ম্যাচিং খুব কঠিন প্রশ্ন না, সহজ না। আপনি এটাকে রেগুলার আপনি প্র্যাকটিস করেন। মিস্টেক হইলে কেন মিস্টেক হইলো সেটা নিয়ে একটু আলোচনা করবেন। যদি প্রশ্ন আপনি বুঝেন না, আপনি কিয়ামতের আগ পর্যন্ত প্র্যাকটিস করলেও আপনার উত্তর কারেক্ট হবে না। কারণ সমস্যা তো হচ্ছে গুড়ায়, গাছের গুড়া কেটে আগে পানি দিতে লাভ নাই। ওকে। আর যার অনুবাদ স্কিল যত বেশি, সে উত্তর তত ভালো করতে পারবে, এটি স্বাভাবিক। সো অনুবাদ বাড়ানোর জন্য শব্দের অর্থ বেশি বৃদ্ধি করেন। থ্যাংক ইউ, সালাম আলাইকুম।